আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি জনগণের তৈরি করা আইনে, জনগণের সম্মতিতে, জনগণের ভোটে নির্বাচিত সরকারি রাষ্ট্র কাঠামো নির্মাণ করবে এবং পরিচালনা করবে। অতএব নির্বাচনে আমাদের কাছে নির্বাচন অসীম গুরুত্ব বহন করে। সে কারণেই সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচন নিয়ে আমাদের আজকের ফিনিক্স মেমো, আমাদের আজকের আলোচনা। তো সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল, নানা দিক থেকে এই নির্বাচন নিয়ে আলোচনা করা যায়। অনির্বাচিত এবং সর্ব অর্থে অবৈধ এবং অসাংবিধানিক ইন্টারিমের আয়োজিত ভোট এমনিতেই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগকে এই নির্বাচনে নিষিদ্ধ করে দেশের 40% ভোটারের অধিকার হরণ করে সেই নির্বাচন আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। এই নিয়ে আমরা বহুবার কথা বলেছি। আজকে আলোচনায় আমি বিশেষ করে 4টি ইস্যু নিয়ে কথা বলবো আপনাদের সাথে। 4টি ইস্যু কি? এই নির্বাচন কি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল নাকি কেবলই এক রেটরিক গঠনের নির্বাচন ছিল? 2 নাম্বার, গণভোট এবং সংসদীয় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের পার্থক্য এবং এর ভিত্তিতে জুলাই সনদ কি বৈধতা পাওয়ার যোগ্যতা রাখে? 3 নাম্বার, এই নির্বাচন কি সকল ধর্ম, বর্ণ, নারী পুরুষের প্রতিনিধিত্বমূলক নির্বাচন ছিল নাকি এটি একটি ডানপন্থী মুসলিম এবং পুরুষদের সরকারি এই নির্বাচনের ফলাফল হিসেবে আমরা দেখতে পাবো? 4 নাম্বার, নির্বাচিত আসনগুলোতে জয়ী দলগুলোর ভৌগোলিক অবস্থান আমাদের ভূ রাজনৈতিক কোনো ইস্যুর দিকে ইঙ্গিত কি দেয়? চলুন আমরা একটু একটু করে আলোচনা করি, একটা করে আমরা আলোচনা করি। প্রথম যে ইস্যুটি নিয়ে আমরা আলোচনা যদি করি যে এই নির্বাচন কি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল নাকি কেবলই একটি রেটরিক গঠনের নির্বাচন ছিল? এই ছবিগুলো দেখুন, আমি কেবল কয়েকটি এলাকার ছবি এখানে দিলাম, কিন্তু সারা বাংলাদেশের ভোট কেন্দ্রগুলোর অবস্থাই কিন্তু এরকম ছিল। ভোটের দিন সরেজমিনে ভোট কেন্দ্রের অবস্থা দেখতে গিয়ে দেখা গেল যে সেখানে এক থমথমে পরিবেশ, যেন হরতাল চলছে, কোনো লোক সমাগম একেবারেই ছিল না। জামাত বিএনপির পোলিং এজেন্টদের সংখ্যা সাধারণ ভোটারদের চাইতে অনেক বেশি ছিল, সেটাই আমরা দেখেছি। কিন্তু আগের নির্বাচনগুলোতে আমরা যেরকম ভোটারদের লম্বা লাইন দেখতাম সেরকম এবার দেখা যায়নি। অনেক কারচুপির খবরও আমরা পেলাম, অনেকের ভোট দেওয়া হয়ে গেছে এই খবরও কিন্তু আমরা তার আগের দিন রাত থেকে দেখতে পেয়েছি, তাই না? আপনারা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইপ তুলেছেন 16 বছর পরে এই প্রথম ভোট দিতে যাচ্ছেন বা দিয়েছেন, কিন্তু আপনাদের লোক সমাগম কোথায়? তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? একটি বিরাট সংখ্যক জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই না? তারা কারা? তারা আওয়ামী লীগের সমর্থক। আবার দেখুন, এই আপনারাই গত 16 বছর অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন, অথচ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন অংশ নিতে পারছে না, এটি নিয়ে কিন্তু আপনারা কেউ কথা বলছেন না। কি দ্বিচারিতা আপনাদের! তো যাই হোক দর্শক, সকালে ভোট গ্রহণ শুরু হবার প্রায় 2 ঘন্টা পরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কেন্দ্র থেকে খবর আসতে শুরু করলো এবং ইসিও রিপোর্ট করতে শুরু করলো। হ্যাঁ, তো ইসি বেলা 11টায় জানালো যে প্রায় 15% ভোট দেওয়া হয়েছে প্রথম 3.5 ঘন্টায়। ঠিক এর পরপরই ইসি মানে 1 ঘন্টা পরে উনি জানালেন আরো নাকি 18%-এর মতো ভোট দেওয়া হয়েছে। এই যে 1 ঘন্টায় এই লাভ, হ্যাঁ, এই যে এত 1 ঘন্টা এতটা ভোট বেড়ে গেল, এটা অবাস্তব। কেন জানেন? কারণ এত ভোট কাস্ট হতে হলে প্রতি সেকেন্ডে একটা করে ভোট দিতে হবে। জীবনে আপনারা যারাই ভোট দিতে গিয়েছেন তারা জানেন যে এটা কোনোভাবেই সম্ভব নয়। 5 সেকেন্ডে ভোট দেওয়া যায় না, সেখানে কিছু প্রসিজার আছে যা 5 সেকেন্ডে একেবারেই কিন্তু সম্পূর্ণ করা যায় না। তবে হ্যাঁ, একভাবে সম্ভব। কেউ একজন ঠাস 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 করে ব্যালট পেপারে সিল মারলে এটা খুবই সম্ভব, এবং এই কাজ যে সারা দেশ জুড়ে চলেছে, তার আগের দিন রাত থেকে চলেছে, সেটার ভিডিও রিলগুলো ঘুরে বেরিয়েছে ফেসবুকে এবং অন্যান্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা কিন্তু সবাই সেগুলো দেখেছি, তাই না দর্শক? তো দর্শক, ঈদের আমেজের ভোট, উৎসবমুখর পরিবেশের ভোট, অংশগ্রহণমূলক ভোট,
ইত্যাদি যত রেটরিকই এই সরকার তৈরি করার চেষ্টা করুক না কেন, আদতে যা হয়েছে তা হলো পূর্ব পরিকল্পিত শোডাউন ছাড়া আর কিছুই নয়। এখন যদি আমি আপনাদের দ্বিতীয় ইস্যুটাতে আসি, যে গণভোট এবং সংসদীয় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের পার্থক্য এবং এর ভিত্তিতে জুলাই সনদ কি বৈধতা পাওয়ার যোগ্যতা রাখে। আপনারা দেখুন যে দেশে মোট ভোটার সংখ্যা হলো 12,77,11,793 জন। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হাসান মোর্শেদের এই অ্যানালিসিসটা যদি আপনাদের দেখাই, নির্বাচন কমিশন যে ফলাফল জানাচ্ছে আমরা সেটাই সত্য ধরে নিলে দেখা যাচ্ছে যে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়েছে 59.4%, কিন্তু হানা গণভোটে ভোট পড়েছে 7 কোটির কিছু বেশি, যা মোট ভোটারের 53.3%। একটু ভাবুন এই গরমিলের কারণ কি? লক্ষ লক্ষ মানুষ নির্বাচনে ভোট দিয়েও গণভোট এড়িয়ে গেল, এরকমই ব্যাপারটা ঘটেছে? নাকি গণভোটের সংখ্যাই আসলে আসল সংখ্যা এবং সাধারণ নির্বাচনের সংখ্যাটি বানানো? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে, এর উত্তর আমরা হয়তো কখনো পাবো, কখনো পাবো না। তবে এখানে আরো বেশি জরুরি যে ব্যাপারটা হলো সেটা হলো যে হানা ভোটের মধ্যে হা ভোট পড়েছে 68%। হ্যাঁ দর্শক, এর অর্থ জানেন তো? এর অর্থ মানে কি? মোট ভোটারের মাত্র 37.6% হাঁয়ের পক্ষে তাদের মতামত দিয়েছে, বাকিরা হয় ভোট বর্জন করেছে নয় না ভোটে ভোট দিয়েছে। অর্থাৎ মোট ভোটারের 62.4% হাঁয়ের বিপক্ষে, তাই না? জি, সেটাই আসল ঘটনা। তথাকথিত জুলাই সনদ প্রসঙ্গে 62.4% ভোটার তাদের রায়ে স্পষ্ট বলেছে এই সনদ তাদের না, তাদের কথা বলে না। ডিবিসির সংবাদটি দেখুন, সব রকমের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরেও এই অবস্থা, তাহলে বুঝেন অবস্থা কি। তবে দুশ্চিন্তার ভয়ের ব্যাপারটা হলো, জায়গাটা হলো এই ক্ষুদ্র অংশের ভোটেই এই ইন্টারিম সরকার তাদের জুলাই সনদের বৈধতা কায়েম করতে যাচ্ছে বা করবে। অল্প সংখ্যক মানুষের কথায় এখন অবৈধ ক্ষমতা দখল জায়েজ হবে, সংবিধান থেকে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা মুছে যাবে, জাতি হিসেবে বাঙালি পরিচয় মুছে যাবে, আর দায় মুক্তি পাবে 2024-এর জুলাই আগস্টের সহিংসতাকারীরা। কতিপয় মানুষের ম্যানুফ্যাকচার কনসেন্টে বাদ হয়ে যাবে আমাদের রক্তে কেনা সংবিধান। এদিকে আলী রিয়াদ সাহেব একটু আগে কি বলেছেন? একটু আগে বলেছেন গণভোটে নাকি ভোট পড়েছে সাধারণ নির্বাচনের চাইতেও বেশি, এটা তিনি একটু আগে বললেন। কমিশনের কথা, তার কথা, পত্রপত্রিকার কথা মিলিয়ে যেমন কেমন যেন একটা ধোঁয়াশা অবস্থা। দেখুন, বোঝাই যায় কেন সেটা ধোঁয়াশা অবস্থা যে বোঝাই যায় আর কি। তো কেন এই ধোঁয়াশা অবস্থা, এটা অনেকেরই প্রশ্ন। সেখানেই তাকে অনেকেই জিজ্ঞেস করেছিল, তো জিজ্ঞেস করলে তিনি বলেন যে জাতীয় নির্বাচনের চেয়ে গণভোটের হার বেশি হওয়া অস্বাভাবিক কিছু নয়, অনেকে জাতীয় নির্বাচনে ভোট না দিলেও গণভোটে ভোট দিয়েছেন। দর্শক, আপনি এই ব্যাখ্যা মানবেন কি মানবেন না সেটা আপনার উপর ছেড়ে দিচ্ছি, তবে মনে রাখবেন এইসব ভোগিতকি জুলাই সনদের গ্রহণযোগ্যতা এস্টাবলিশ করার জন্যই তারা করছে, এবং সেটাও তারা করছে 40% নিচেরও মানুষের মতামতের ভিত্তিতে। এবার যদি দর্শক 3 নম্বর ইস্যুটাতে আসি, এই নির্বাচন কি সকল ধর্ম, বর্ণ এবং নারী পুরুষের প্রতিনিধিত্বমূলক নির্বাচন ছিল, নাকি একটি ডানপন্থী মুসলিম এবং পুরুষদের সরকারি এই নির্বাচনের ফলাফল হিসেবে আমরা দেখতে পাবো? দেখুন, 2018-র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এবং পরে আবার 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা অনেক রকমের তেতানো সব শব্দ শুনেছি, আওয়াজ পেয়েছি। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারও সেই আন্দোলনগুলোকে যৌক্তিক বা বৈধ বলে মেনে নিয়েছিল, কিন্তু আমার পয়েন্ট সেখানে নয়। আমার পয়েন্ট ওই বৈষম্য বিরোধী অবস্থানের দিকে। এর সাথে সাথে কিন্তু আমরা আরো একটি শব্দের সাথে পরিচিত হয়েছি, এমন একটি ভাব যেন এই শব্দটি আমরা আগে কখনো শুনিনি। সেটা কি? সেটি হলো অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভনেস।
হ্যাঁ, তো স্বাভাবিক কারণে এই আন্দোলনের মাধ্যমে যে ইন্টারিম গঠিত হয়েছিল, সেই ইন্টারিমের করা নির্বাচনের ফলাফলে এই বৈষম্য বিরোধী আর অন্তর্ভুক্তিমূলক দিকগুলো আমি আপনি দেখতে আশাই করতে পারি, তাই না? কিন্তু দেখুন অবস্থা, 299 জন প্রতিনিধির মধ্যে নির্বাচিত নারীর সংখ্যা 7 জন, মাত্র 7 জন। ইতিহাসের সবচাইতে সো কল গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত সংসদের মাত্র 2.34% নারী। 2 বছর আগের আওয়ামী লীগের আমলে শেষ করা নির্বাচনের কথা যদি আমরা ধরি, এবং আমরা ধরলাম যে সেটা ইতিহাসের সবচাইতে অগ্রহণযোগ্য নির্বাচন, সেই হিসাবেও এটাকে আখ্যা দিলাম, সেখানেও কিন্তু এই প্রপোর্শন ছিল এর দ্বিগুণ। এবার দেখুন সংখ্যালঘুদের অবস্থা, সংখ্যালঘুদের রিপ্রেজেন্টেশনের কথা যদি বলি, 299 জনের সাংসদের মধ্যে এবার আশ্রয় পেয়েছেন মাত্র 4 জন। জি দর্শক, আপনারা আমাকে ভুল শোনেননি, মাত্র 4 জন অমুসলিম সংসদ সদস্য আছেন এবার। আগের সংসদগুলোতে এই সংখ্যা ছিল 14 থেকে 18 জনের মতো। আগেই ভালো ছিলাম এই কথা আমি বলছি না, আমি বলবো না আগেও খারাপ ছিলাম, তবে একটু একটু করে আমরা ভালোর দিকে আগাচ্ছিলাম। ওসবের 12টা বাজিয়ে বৈষম্য বিরোধী, অন্তর্ভুক্তিমূলক এই সবগুলো শব্দকে কপচিয়ে আমরা এখন সগর্বে পেছনের দিকে ছুটতে শুরু করেছি, তাই না দর্শক? তো এই সরকারকে যদি আমি মুসলমান পুরুষদের সরকার বলি, আমি কি ভুল হব? আপনারাই বলবেন। আপনারা হয়তো বা ভাবছেন দেশের মানুষ যদি ভোট দিয়ে পুরুষ এবং মুসলিমদেরকে ভোট দিয়ে বিজয়ী করে আনে তো তাতে কি করার আছে? কিন্তু দর্শক, ব্যালটে থাকা নারী এবং অমুসলিমদের সংখ্যা দেখলেই কিন্তু বুঝবেন সাংগঠনিকভাবেই তাদেরকে সাইডলাইন করা হয়েছে। সেই 4 থেকে 5% যে তাদের প্রাপ্য হিসেবে দেখানো হয়েছে, এটাও কিন্তু আপনারা দেখবেন। শেখ হাসিনা বলেছিলেন এই নির্বাচন পূর্ব পরিকল্পিত সিলেকশন ছাড়া আর কিছুই না। আমাদের এই ব্যাখ্যাতেও আমি এতক্ষণ আপনাদের যা বললাম সেখানেও কিন্তু সেই চিত্রই ফুটে উঠছে। তো এই উপরের আলোচনার আলোকে শেষ করার আগে আমি আপনাদের সাথে যদি 4 নাম্বার এবং খুব ইন্টারেস্টিং একটি বিষয় আলোচনা করি, সেটি হলো যে নির্বাচিত আসনগুলোতে জয়ী দলগুলোর ভৌগোলিক অবস্থান আমাদের ভূ রাজনৈতিক কোনো ইস্যুর দিকে ইঙ্গিত দেয় কি? আপনারা যদি নির্বাচনী ফলাফলের কালার কোডের এই ম্যাপটি দেখেন, আপনারা স্পষ্ট দেখবেন জামাত যে আসনগুলোতে জিতেছে সেগুলোর অবস্থান দেশের পশ্চিম বর্ডার ধরে উত্তর দক্ষিণে বিস্তৃত। কিন্তু এমন কেন? জামাতের কার্যক্রম কি এই এলাকাগুলোতেই বেশি বলে আমরা জানি? তা কিন্তু না। আবার আপনারা যদি এই ম্যাপটিতে দেখেন যে পশ্চিম বাংলার নির্বাচনী এলাকাগুলোর এবং 2 বাংলার সীমান্তে জামাত এবং বিজেপির অবস্থানটা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে বিজেপি ধীরে ধীরে এই বর্ডার এলাকা ধরেই বিস্তার লাভ করছে, তাই না? ভাবনার জন্ম দেয় কি? দেয় তো। এটা কেন হয়েছে? এর পেছনে কি কোনো ডিজাইন আছে? এগুলো সবসময় দর্শক আমরা আলোচনা করি। এই মুহূর্তে এটার কি ব্যাখ্যা আমরা এখনই না বলি, আপনারা চিন্তা করেন, আমি শুধু আপনাদের জানিয়ে গেলাম। আমার কাছে কেন জানি শুধু মনে হচ্ছে যে এখানে একজন আরেকজনের পিঠ চুলকিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটছে। তো দর্শক, সর্বশেষে বলি যে এই সাজানো আর পাতানো নির্বাচন ৭১-এর পক্ষের শক্তির জন্য কোনো সুখবর বয়ে আনে না। প্রকৃত গণতন্ত্রীরা এরকম সাম প্রহসনের ইলেকশন বর্জন করবে এবং সেটাই করেছে, সেটাই কাম্য, আমরা সেটা করেছি। এ কারণেই বলছি, গণভোটের রায় প্রত্যাখ্যান করুন, জুলাই সনদ নামের বস্তুটিকে শক্তভাবে সবাই না বলুন, সবাই আওয়াজ তুলুন। জয় বাংলা।